Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আর একবার স্বাগত জানাই। আজকে আমরা যে বিষয়ের উপর ডিসকাস করব তা হচ্ছে ডিউরিং দ্য প্রসেসিং অফ ফ্যাব্রিক বা যখন ফ্যাব্রিকটা প্রসেস হয়ে যায় ঠিক সেই মুহূর্তে যখন অ্যাপারেলের দিকে আমরা যাই, যখন অ্যাপারেল প্রিপারেশন হয় সেই মুহূর্তে বিভিন্ন ধরনের প্রবলেম অ্যারাইজ হয় বা যেগুলোকে আমরা ডিফেক্ট হিসাবে বলি। সেই ডিফেক্টস গুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করব। বিফোর দ্যাট, যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম এসেছো, চ্যানেলকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। জুন 2025 হোম সায়েন্স ইউজিসি নেট নামে একটি প্লেলিস্ট তৈরি করা আছে। ওখানে সমস্ত ভিডিও কিন্তু রয়েছে, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবে যারা এখনো পর্যন্ত দেখোনি। আমার টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবে। এখানে তোমরা ক্লাস নোটিফিকেশন এবং ইম্পর্টেন্ট পিডিএফস গুলো পেয়ে যাবে। তোমরা চাইলে আমার সাথে ফেসবুকেও কানেক্ট হতে পারো। একাডেমি ডিএস হোম সায়েন্স ডিএস গ্রুপ অফ এডুকেশন নামে আমার একটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, সেখানেও কিন্তু তোমরা যুক্ত হতে পারো। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যে কোনো পেড ব্যাচ রিগার্ডিং অর পেড নোটস রিগার্ডিং কোয়ারিজ করতে পারো এবং কোনো রকম ডাউট থাকলেও কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। মানডে, টিউসডে অ্যান্ড ওয়েডনেসডে আমরা ইউটিউবে ফ্রি থিওরি ক্লাসেস করি এবং সানডে আমরা পিওয়াইকিউস ডিসকাস করি। লাস্ট সানডে আমরা মূলত যে 2024 ডিসেম্বরে যে ইউজিসি নেট হয়েছিল তার যে পিওয়াইকিউস ছিল সেগুলো কিন্তু ডিসকাস করেছিলাম। ফার্স্ট যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে স্কিপ স্টিচ। তার মানে যখন আমি সেলাই করছি কোনো একটা পোর্শনে যদি সেলাইটা বাদ পড়ে যায় বা হয়তো পড়লো না, তার মানে বাদ চলে গেল, স্কিপ হয়ে গেল, সেই কন্ডিশনটাকে বলা হয় স্কিপ স্টিচ। কি কি কারণে হতে পারে? বলছে ইনএবিলিটি অফ দ্য হুক, লুপার বা নিডল যে সুইটা ব্যবহার করা হয় সেই সমস্ত কারণে, বা লোয়ার যে লুপ থাকে মেশিনের সেখানে যদি থ্রেড টেনশনটা বেশি হয়ে যায়, বা নিডলের যদি ডিফ্লেকশন দেখতে পাওয়া যায়, বা লুপ যে সাইজ থাকে বা নিডল যদি থাকে খুব ছোট হয় এবং ফ্যাব্রিক যেটা থাকে সেটা যদি ফ্ল্যাগিং করে যায়, তাহলেও কিন্তু সেলাইয়ে সমস্যা হয়। এবার এরকম কন্ডিশন যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে রেমেডি কি হবে? ফার্স্ট অফ অল, পজিশনিংটা এবং টাইমিংটা সেটাকে চেঞ্জ করতে হবে নিডলে। যে থ্রেড টেনশন থাকে সেটাকেও চেঞ্জ করতে হবে। নতুন নিডল আমরা ব্যবহার করতে পারি যেটা সাইজ একটু বেশি বড় হবে, এবং যে নিডল সাইজ যেটা এখানে বলা হয়েছে অ্যাডজাস্ট করতে হবে, এবং প্রেসার ফুডের যে প্রেসারটা সেটাকেও কিন্তু ঠিকভাবে কারেক্ট করতে হবে। নেক্সট যে ডিফেক্টটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ব্রোকেন স্টিচ। তার মানে সেলাই তো পড়লো কিন্তু এখানে হয়তো যেটা আমরা দেখি না একটার সাথে একটা আটকে যায়, সেই ধরনের ব্রোকেন স্টিচ কিন্তু দেখতে পাওয়া যায়। এটা কি কারণে হতে পারে? ইমপ্রপার থ্রেড আনউইন্ডিং এর জন্য হতে পারে। ঠিক আছে, মানে যেই সুতোটার থেকে সুতোটা আসছে মেশিনে, সেই সুতোতে যদি কোনো একটা জায়গায় কোনোভাবে আটকে যায় বা কিছু হয়ে যায় আনউইন্ডিং এর সময়, তখনও কিন্তু এটা হতে পারে। থ্রেড টেনশন যদি বেড়ে যায় তখনও হতে পারে, এবং নিডল যদি হিটেড হয়ে যায় তখনও কিন্তু হতে পারে। যেই সুতোটা ব্যবহার করা হচ্ছে তার কোয়ালিটি যদি খারাপ হয় তখনও কিন্তু এরকম হতে পারে। কি কি রেমেডিজ আছে এর জন্য? বেসিক্যালি যে টেনশনটা থাকে সেই টেনশন ডিস্কটাকে ঠিক করতে হবে, থ্রেডের যে টেনশন সেটাকে কম করতে হবে, এবং ইয়ার্ন যে সুতোটা আমি ব্যবহার করছি দেখে নিতে হবে সেটা কেমন, এবং যেটা নিডল সোয়াপ আউট দ্য নিডল, বেসিক্যালি কোর্সার নিডল মেনলি ব্যবহার করতে হবে, এবং একটু ভালো মানের সুই আমাদেরকে ব্যবহার করতে হবে এবং লুব্রিকেট করতে হবে। 3 নম্বর যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে ওপেন সিম। তার মানে যখন সেলাইটা হয়ে গেল, আমরা যখন সামনের দিকে দেখছি তখন দেখবো যে এরকম কিন্তু জায়গাটা ফাঁকা থেকে যায়, তার মানে টানলে পর সুতোটা বেরিয়ে যাচ্ছে, এটাকে বলা হয় ওপেন সিম। এটা কি কারণে হতে পারে? হ্যান্ডেলিং অফ ক্লোদিংস কম্পোনেন্ট পার্টস। তার মানে যখন হয়তো এটাকে আমরা সাজাচ্ছি বা কিউসিতে দিচ্ছি সেই মুহূর্তগুলোতে এরকম হতে পারে, বা ইনকারেক্ট পজিশনিং বা সিঙ্ক্রোনাইজেশন নিডলের যেটা হয় সেই কারণেও এটা হতে পারে। কি রেমেডিজ হয়? ক্লিয়ার স্টিচ লাইন মার্কস, কারেক্ট positioning and timing of the needle relative to the looper or hook,
দেয়ার শুড বি মেজারেবল টেনশন, তাই না? এই সমস্ত কিন্তু আমরা করলে পর এই যে প্রবলেমটা সেটা ঠিক হবে। নেক্সট হচ্ছে সিম পাকারিং। ঠিক আছে, নেক্সট হচ্ছে সিম পাকারিং। এই যে দেখতে পাচ্ছ, এই যে অবস্থাগুলো, এগুলোকে মেনলি বলা হচ্ছে সিম পাকারিং। এটা মেনলি যখন সেলাইটা করা হচ্ছে তখন যদি আনইভেন স্টিচিং হয়ে যায়, বা ধরো আমি এটাকে ধরে ধরে জাস্ট সেলাইটা হচ্ছে, কোনো কারণে যদি আমার হাতটা সরে যায় বা একটু বেশি স্পিডিং হয়ে যায়, তখন এই ধরনের কিন্তু জায়গাটা মানে টাইট হয়ে যায়। এটা আর একটা কি কারণে হতে পারে? ইনসাফিসিয়েন্ট থ্রেড টেনশন। এর কি কি রেমেডিস হতে পারে? ফিড ডগ, আইলেটস আর থ্রেড গাইড যেটা থাকে সেটাকে খুব ভালোভাবে দেখে নিতে হবে যাতে কোনো কারণে ড্যামেজ না হয়। যে ফিড মেকানিজমটা সেটা হাই কোয়ালিটির ইউজ করতে হবে, এবং যে প্রেসার ফুটের প্রেসার সেটাকে কিন্তু একটু দেখে নিতে হবে। যারা এখনো পর্যন্ত মেশিনের ক্লাসটা দেখোনি তারা অবশ্যই কিন্তু দেখে নেবে, কারণ ওই ক্লাসটা দেখে নিলে তোমরা মেশিনের ডিফারেন্ট পার্ট সম্পর্কে একটা প্রিলিমিনারি আইডিয়া কিন্তু পেয়ে যাবে। 5 নম্বর যে ডিফেক্টটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ক্রিজ মার্ক। এই ধরনের কিন্তু ক্রিজ মার্ক দেখতে পাওয়া যায়। কি কি কারণে হতে পারে? ইমপারফেক্ট টেনশনের জন্য, এবং থ্রেড যেটা থাকে ফ্যাব্রিকের যেটা শ্রিঙ্কিং মানে কুঁচকে যায় সেটা যদি সেম না হয়, আর যে টাইমটা অ্যাকচুয়ালি দরকার সেই টাইমে যদি প্রপারলি, তার মানে ইজিলি যদি বিষয়টা না হয় সেলাইয়ের সময়। কি রেমেডিস হতে পারে? অবভিয়াসলি পারফেক্ট টেনশন ইজ দ্য বেস্ট সলিউশন। পার্সেন্টেজ অফ থ্রেড আর ফ্যাব্রিক শ্রিঙ্কেজ যদি সেম হয় তাহলে। নেক্সট হচ্ছে নিডল হোল। নিডল হোল হচ্ছে এরকম, ঠিক আছে, এরকম একটা এক্সাম্পল দিয়েছে। কি কি কারণে হতে পারে? ডিউ টু দ্য মিসিং নিডল, ইনসাফিসিয়েন্ট যদি ক্লিনিং হয়, যেটা ইয়ার্ন থাকে ওটা যদি ভেঙে যায়, এবং এক্সট্রিমলি যদি টাইট ইয়ার্ন হয়। কি কি রেমেডিস হতে পারে? মেশিনকে ক্লিন করতে হবে, এয়ার গান ইজ ইউজ টু এলিমিনেট দ্য ডাস্ট, ধুলোবালি যদি কিছু থাকে, আর ব্রোকেন নিডল যদি থাকে সেটা দেখে নিতে হবে। সিম স্লিপেজ, এই যে এটা কিন্তু মেনলি দেখতে পাওয়া যায়। অনেক সময় আমরা টাইট জিন্স বা ইত্যাদি পরলেও কিন্তু দেখতে পাই যে কিছুক্ষণ পরে বা কিছুদিন পরে কিন্তু এই ধরনের অবস্থা দেখতে পাওয়া যায়। এবং ইট হ্যাপেন্স মেনলি ইন, বেসিক্যালি কোন ধরনের ফ্যাব্রিক্সের ক্ষেত্রে দেখা যায়? ওয়ার্প এবং ওয়েভড ইয়ার্নের ক্ষেত্রে আমরা দেখতে পাই, যাদের ক্ষেত্রে কম থাকে। ফ্যাব্রিকের যদি কোনো একটা সাইডে সিম ডিস্টর্ট হয়ে যায়, তার মানে এটা বেসিক্যালি আমরা সামনের পোর্শনটা দেখছি, ব্যাক পোর্শন যেটা থাকে সেটা আমাকে দেখতে হবে যে ওখানে যদি সুতোর কোনো গন্ডগোল হয়ে যায় তাহলেও কিন্তু এটা দেখতে পাওয়া যায়। কি কি রেমেডিস হয়? ইনক্রিজ দ্য সিম অ্যালাউন্স, হায়ার স্টিচ ডেন্সিটি, এবং অপ্ট ফর লেফট ফেলসি। নেক্সট হচ্ছে রোপি হেম। রোপি হেম হচ্ছে এইরকম, ইট ইজ ওয়ান দ্যাট ডাজন্ট লে ফ্ল্যাট অ্যান্ড অ্যাপিয়ার্স ক্রুকড, তার মানে একটু ঘিঞ্জি টাইপের দেখতে হয়। এটা যারা বেসিক্যালি অপারেট করে তাদের কেয়ারলেসনেসের জন্য এই কন্ডিশনটা হয়, এবং এটা সেটা ঠিক করতে হবে। এবং যে হেমটা আমরা ইউজ করছি, যে হেম লাইনটা আমরা ইউজ করছি সেটা প্রপারলি ফেলতে হবে, এক্সেসিভ হোল্ডিং ব্যাক যাতে না হয় সেটাও দেখতে হবে, এবং যে রোলার বা প্রেশারটা, যে ফুট প্রেশারটা মেশিনের টেনিং স্টিচিং এর সময় সেটাও যেন ঠিক থাকে। আনকাট থ্রেডস মানে এটা বেসিক্যালি কিছুই না, সেলাই করার পর যদি এক্সেস কিছু সুতো থেকে যায় সেটাকে মেনলি বলা হচ্ছে আনকাট থ্রেড। ইট ইজ আ লুজার অর এক্সট্রা থ্রেডস অ্যালং দ্য সিম লাইন। কি কি কারণে হতে পারে? অ্যাজ আ রেজাল্ট অফ ইনকারেক্ট ফিনিশিং অফ কাটিং, কারণ লাস্টে যারা এটা দেখছে সেখানে যদি প্রপারলি এটা না দেখা হয় তাহলে এরকম এক্সট্রা সুতো কিন্তু থেকে যাবে। কি রেমেডিস হতে পারে? ইউজ আ থ্রেড ট্রিমার, অপারেটর এডুকেশন, মানে তাকে জানতে হবে যে আচ্ছা ফিনিশিং এর পরে এই কন্ডিশন গুলো হতে পারে, তো সে ঠিক করে নেবে। এবং প্রপারলি যে কিউসি পোর্শনটা, কোয়ালিটি কন্ট্রোলের পোর্শনটা কিন্তু প্রপারলি দেখতে হবে। শেড ভ্যারিয়েশন, এখানে মেনলি দেখতে পাচ্ছি যে শেডের ভ্যারিয়েশন এই পাশটা একটু বেশি ব্ল্যাকিশ দেখতে পাচ্ছি, বাট এই পাশটা কিন্তু সেরকম সেটা নেই। লেফট সাইডে একরকম রয়েছে, রাইটে কিন্তু আর এক রকম রয়েছে। কি কি কারণে হতে পারে? ভ্যারিয়েশনস ইন দ্য টাইম অ্যান্ড স্পিড অফ দ্য প্রোডাকশন প্রসেস, ডাইং এর সময় মেনলি দেখা যায়। আর কি? ইনকারেক্ট পাইল ডাইরেকশন, কম্বাইনিং ভেরিয়াস টেক্সটাইল ইউজড ইন ম্যানুফ্যাকচারিং, একসাথে অনেক ধরনের যদি ম্যানুফ্যাকচারিং করা হয়। ইনঅ্যাকিউরেট নাম্বারিং, বান্ডেলিং অর ট্রিমিং, এই সমস্ত কারণে হতে পারে। কিভাবে ঠিক করব? দেখো, এই বিষয়টা যদি ঠিক করার কথা বলা হয় তাহলে ব্যাচ প্রোডাকশনের দিকে
আমাকে দেখতে হবে সেই ব্যাচ প্রোডাকশনে যদি শুধুমাত্র এই ধরনের কাপড়েরই প্রোডাকশন হয় তাহলে কিন্তু সেটা বেস্ট। এর সাথে যদি অন্য ফ্যাব্রিককে জুড়ে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনটা অ্যারাইজ করবে। যেই ধরনের ম্যাটেরিয়ালস ইউজ করা হচ্ছে সেই ম্যাটেরিয়ালসটা যেন ভালো কোয়ালিটির হয়, এই বিষয়গুলো আমাকে মাথায় রাখতে হবে। টলারেন্স সাইজিং, tolerance sizing কি? Dimension or sizes of the garment parts do not fall within the buyer's tolerance restrictions. এর কারণ কি হতে পারে? ইনকারেক্ট ইনফরমেশন প্রোভাইডেড বাই দ্য কাটিং অ্যান্ড দ্য সিভিং অপারেটর, যে কাজটা করছে সেলাইয়ের সময় বা কাটিং এর সময় যদি সেক্ষেত্রে হয়, তার মানে এটা যদি একটা ডিজাইন হয়, আমি ব্যাক পোর্শনে অনেকটা রাখছি কিন্তু ফ্রন্ট পোর্শনে শুধু এইটুকু পোর্শন, তার মানে আমাকে এইটুকু গ্যাপকে মেক আপ করতে হবে। কি রেমেডিজ হতে পারে? রেমেডিস বেসিক্যালি স্পেসিফিকেশন আগে থেকে দিয়ে দিতে হবে, যেই কাটিং এর বিষয় থাকবে যে আমাকে এরকম এইরকম পজিশনে লাগবে। প্যাটার্ন মেকিংটা ঠিকঠাক করতে হবে অ্যান্ড ফার্স্ট পিস যেটা হবে সেটাকে অবশ্যই ভালোভাবে ইন্সপেক্ট করতে হবে। ট্রিম ব্লিডিং, এটা কি কারণে হতে পারে? এটা ট্রিম কোয়ালিটি ইজ নট পার স্পেসিফিকেশন। আমরা দেখতেই পাচ্ছি কালার ফেডিং হওয়া শুরু হয়ে যায় গার্মেন্ট ফিনিশিং যদি প্রপারলি না হয়। তো অবভিয়াসলি কিউসি রেসপন্সিবল যেহেতু থাকে, তো কিউসি কে প্রপারলি এটা দেখতে হবে, গুড কোয়ালিটি ট্রিমস ইউজ করতে হবে অ্যান্ড কেয়ার ইনস্ট্রাকশন ভালো করে দেখতে হবে, স্পেশালি এখানে ব্যাকে যে কেয়ার লেভেলগুলো লাগানো থাকে। গার্মেন্ট ফিনিশিং শুড ফলো দ্য ম্যানুফ্যাকচারার্স কেয়ার ইনস্ট্রাকশন ফর ট্রিম। সো দিস ইজ অল ফর টুডে। আই হোপ আজকের ক্লাস তোমাদের ভালো লেগেছে। ভিডিওকে দেখবে, যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞেস করবে অ্যান্ড নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকবে। আবার আমাদের নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।